বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি পাবেন দারুণ সব মৌলিক সামাজিক গোয়েন্দা কাহিনী, একের পর এক রহস্য, বুদ্ধিদীপ্ত তদন্ত আর শ্বাসরুদ্ধকর মোড়। সত্যি মিথ্যে, অপরাধ আর প্রমাণ সব মিলিয়ে এক অদ্ভুত দুনিয়া, যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে রহস্যের গভীরে। আপনাদের সবাইকে সম্পূর্ণ গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই হেডফোন পরে বসে পড়ুন, কারণ গল্প শুরু হচ্ছে ঠিক এখনই। কাক চরিত্র গল্পের প্রথম পর্বের কাহিনী আপনারা যদি এখনো পর্যন্ত না শুনে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটির লিংক দেওয়া রয়েছে, আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে। শুরু করছি আজকের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কাক চরিত্রের দ্বিতীয় পর্বের কাহিনী, মিস শ্যামলী ও একটি ফুল। আমার গাড়িটা ফিয়াট, স্টিয়ারিং আমারই হাতে, কিন্তু কোথায় যেতে হবে কর্নেল বলছেন না। দু একবার প্রশ্ন করেও কোনো স্পষ্ট নির্দেশ পাইনি। কর্নেল চোখ বুজে ঝিমোতে ঝিমোতে শুধু বলছেন, চলো তো। গাড়ি পার্ক স্ট্রিটে ঢুকিয়েছি। ছুটির দিন, রবিবার, বেলা প্রায় 9টা। এখনো অবশ্য ভুঁয়ো বাজেনি, কিন্তু এ এক বিদঘুটে অবস্থায় পড়া গেল দেখছি। অন্ধের মতো চলেছি যেন। চৌরঙ্গীর মোড়ে একটা খালি লরি ঢনঢন করে আমাদের প্রায় গা ঘেঁষে এবং বেআইনিভাবে ওভারটেক করে আচমকা সামনে দাঁড়িয়ে গেল। রোড সিগন্যাল লাল। ঢু মারতে গিয়ে সামলে নিল আমার ক্রিম রঙা ফিয়াট। আমি লরির শূন্য খোলটার উদ্দেশ্যে খুব চেঁচামেচি করলুম। কর্নেল আচমকা ব্রেক কষার ঝাঁকুনিতে চোখ খুলেছিলেন, বন্ধ করলেন ফের। আলো সবুজ হলে অসভ্য লরিটাকে ডিঙিয়ে যাবার জন্যে বাঁ দিকে মোড় নিলাম। পিছনের গাড়িগুলোর খিস্তি এবার আমাকে শুনতে হলো। চৌরঙ্গি ধরে দক্ষিণে যাওয়ার সময় কর্নেল যেন নিজের মনে বললেন, ঠিকই যাচ্ছি। বাঁদিকে থিয়েটার রোডে ঢুকলুম। কর্নেলের কোনো সাড়া নেই। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। আমি যেদিকে খুশি গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার মতলব করলুম। তার ফলে দেখা যাক কর্নেল বাধ্য হয়ে গন্তব্যস্থান বলে বসবেন নাকি। খানিক এগিয়ে বাঁদিকে ছোট রাস্তায়, আবার বাঁদিকে ছোট রাস্তায়, তারপর বোঁ করে ঘুরে ক্যামাক স্ট্রিট, তারপর সামনের ছোট রাস্তায়। প্রচন্ড হাসি পাচ্ছে। কর্নেল এবার নির্ঘাত জব্দ হচ্ছেন। কিন্তু এক জায়গায় হঠাৎ কর্নেল বলে উঠলেন, রোখো রোখো। গাড়ি দাঁড় করালুম। পুরো সাহেব পাড়া এটা। উঁচু তলার সাহেব শুভরা বিশাল সব বাড়িতে এখানে বাস করেন। পাঁচিল, গেট, প্রাঙ্গণ, গাছপালা, সুইমিং পুল, ভাস্কর্য ইত্যাদি প্রতিটি বাড়ির বৈশিষ্ট্য। বাঁদিকে একটা গেট। কর্নেল দেখলাম দরজা খুলে নামলেন, তারপর আমার দিকে না ঘুরে গেটে চলে গেলেন। উর্দি পরা দারোয়ানকে কি বললেন। দারোয়ান সেলাম করে গেটটা পুরো খুলে দিল। কর্নেল আমার দিকে হাত নেড়ে ভিতরে গাড়ি নিয়ে যেতে ইশারা করলেন। গাড়িতে আর চাপলেন না, পাশে পাশে এগিয়ে গেলেন উনি। লনের এক পাশে 3টে দেশি বিদেশি সুদৃশ্য গাড়ি দাঁড় করানো রয়েছে। লনে গাড়ি রেখে পেরিয়ে এলুম। সামনে দেখি একটা স্কাইক্যাপার বাড়ি। চারপাশের বনেদি ঐতিহ্যের ওপর আধুনিক স্থাপত্যের টানা এক ফালি হাসি, যেন হাসিটা অতি উদ্ধত। কর্নেল আমাকে মুখ তুলে বাড়ির উচ্চতার দিকে তাকাতে দেখে বললেন, একালে সুরসুন্দরীদের পক্ষে উপযুক্ত জায়গা ডার্লিং। কর্নেল স্ত্রী পুরুষ নির্বিচারে ডার্লিং সম্বোধন করেন। আমি বললুম, কিন্তু কর্নেল, আমরা কার কাছে যাচ্ছি? কোনো সুরসুন্দরীর কাছে কি? পরক্ষণে আমার ধাঁধা ঘুচে গেল আচমকা। আরে তাই তো।
এখানেই তো সেই ক্যাবারে নর্তকী মিস শ্যামলী থাকে। একটা সিনেমা মাসিকে শ্যামলী সম্পর্কে কিছু মুখরোচক রেপোর্টাজ পড়েছিলাম বটে। অনেক অবান্তর বিষয় স্মৃতিতে আমরা দুয়ে কারণে রেখে দিই। মধ্য কলকাতায় এই ইন্দ্রপিড়ি এবং মিস শ্যামলীর সেখানে অবস্থান অকারণে স্মৃতিতে স্পষ্ট ছিল। কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে অন্তরঙ্গভাবে একটা হাত ধরলেন। দুজনে এগিয়ে গেলুম উদ্দেশ্যহীনভাবে। অন্ধের মতো গাড়ি চালিয়ে শ্যামলীর ফ্ল্যাটে পৌঁছানো নিতান্তই আকস্মিক ঘটনা ছাড়া কি বলবো। এখানে আসবার মতলব মোটেও আমার ছিল না। লিফটের সামনে একটু দাঁড়িয়ে কর্নেল মুচকি হেসে বললেন, তোমার উন্নতি হবে জয়ন্ত, ঠিক জায়গায় নিয়ে এসেছো। হেসে বললুম, মোটেও তা নয় কর্নেল, আমি নির্দিষ্ট কোথাও আপনাকে পৌঁছে দেবার জন্য আসছিলাম না। এটা নেহাত আকস্মিক ঘটনা। আপনি গন্তব্যস্থানের কথা একবারও বললেন না, ফলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালাচ্ছিলাম। না ডার্লিং, মোটেও তা নয়। আমি চলো তো বলার সঙ্গে তুমি ঠিক করে নিয়েছিলে এমন একটা গন্তব্যস্থান যা আমাদের কেসের পক্ষে খুবই জরুরি। বারে, আমি বলছি তো উদ্দেশ্যহীনভাবে এসে পড়েছি দৈবাত। না না বলে কর্নেল লিফটের চাবি টিপলেন। লিফটটা ওপর তলায় ছিল। জয়ন্ত, এই হচ্ছে মানুষের মনের রহস্য। যখনই তোমাকে চলো তো বললুম এবং নির্দিষ্ট জায়গার নাম করলুম না, অমনি তোমার অবচেতনার লক্ষ্যে কাটা মিস শ্যামলীর দিকেই প্রথমে নির্দিষ্ট হলো। এই কেসে শ্যামলীকেই তুমি আগাগোড়া ভাইটাল ধরে নিয়ে বসে আছো। সচেতন মনে যেহেতু যুক্তির দৌরাত্ম্য এবং কড়াকড়ি বেশি, তোমার অবচেতন মনের উদ্দেশ্যটা লুকোচুরি খেলতে আরম্ভ করলো। তার ফলে যেটুকু পথ এলোমেলো গাড়ি চালিয়েছ সবটাই তোমার সচেতন মনকে ভাওতা দিতে। নিজের সঙ্গে মানুষ এইভাবেই লুকোচুরি খেলে। গুম হয়ে রইলুম। লিফট এসে গেল, অটোমেটিক লিফট। ভিতরে ঢুকে কর্নেল 6 নম্বর বোতাম টিপতে দরজা বন্ধ হলো এবং উঠতে শুরু করলো। 7 তলায় লিফট থেকে নামলুম আমরা। শ্যামলীর ফ্ল্যাট নম্বর আমি জানি না, শুধু জানি এই বাড়িতে সে থাকে। কর্নেল আশ্চর্য, ফ্ল্যাট নম্বর জানেন দেখছি। 3 নম্বর ফ্ল্যাটের দরজায় বোতাম টিপলেন। কোনো নাম ফলক নেই, না থাকাই স্বাভাবিক। ভিতরে পিয়ানোর বাজনার মতো মিঠে টুংটাং শব্দ হলো। আমি চাপা গলায় বললুম, আপনি ওকে চেনেন নাকি? কর্নেল জবাব দিলেন না। দরজার ফুটোর কাছে একটা চোখ আবছা ফুটে উঠল, তারপর খুলে গেল। স্বপ্নে শিউরে উঠলুম যেন। সেই শ্যামলী, যার বিলোল নাভি তরঙ্গ দেখে আমার এক কবি বন্ধু 33টা পদ্য লিখে ফেলেছে এবং পত্রিকায় ছাপিয়েও নিয়েছে। মধ্যরাতে চৌরঙ্গি এলাকার হোটেলের মঞ্চে রহস্যময় আলোর পিছনে বেড়ানো অপার্থিব এক টুকরো মাংস, যা যৌনতার পোষা অন্ধ গন্ডারটা ছেড়ে দিয়ে পুরুষগুলোকে এফোর ওফোর করে ফেলে। সেই মাংসের টুকরোটা এখন স্নিগ্ধ এবং পার্থিব দেখালো। আর মিস শ্যামলী এখন গৃহস্থ কন্যার মতো আটপৌরে বেশভূষায় এত সাধারণ যে শ্যামবাজারের শশীবাবুর মেয়ে বলেও চালিয়ে দেওয়া যায়। কর্নেলকে দেখেই তার মুখ যেন খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আসুন, ভেতরে আসুন। কর্নেলের পিছনে পিছনে অবাক হয়ে ঢুকলুম। ঘরের ভিতর ঐশ্বর্য আর রুচির ছাপ রয়েছে। প্রকাণ্ড ড্রয়িং রুম, ঠিক মাঝখানে সোফা সেট এবং মেঝে সুরম্য কার্পেটে গিটার, পাখোয়াজ ইত্যাদি পড়ে রয়েছে। এদিকের দেওয়ালে কমপক্ষে 6 ফুট 4 ফুট আকারের একটা বিশাল পোর্ট্রেট। দেখেই চিনলুম
হিতেন সেন। আমরা দুজনে সোফায় বসলাম। শ্যামলী মেঝে পা দুমড়ে গ্রাম্য তরুণীর মতো বসল। হাসি মুখে আমার দিকে কটাক্ষ করে বলল, একে কোথায় দেখেছি মনে হচ্ছে। কর্নেল বললেন, দেখা স্বাভাবিক। ও সর্বচর। জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবকের রিপোর্টার। জয়ন্ত, শ্যামলীকে তোমার বিলক্ষণ চেনা আছে? পরস্পর নমস্কার করলুম। শ্যামলী হাসতে হাসতে বলল, সর্বনাশ, রক্ষে করুন কর্নেল, খবরের কাগজে যথেষ্ট হয়ে গেছে। আমি তো দারোয়ানকে বলে রেখেছি, প্রেসের লোক জানতে পারলে যেন। কথাটা অসমাপ্ত রেখে সে ফের আমার দিকে কটাক্ষ করল। কর্নেল বললেন, না না, ওর আমার সঙ্গে এসেছে। তাছাড়া তোমার ব্যাপারে ও আমার ডান হাত এখন। জয়ন্ত খুব বুদ্ধিমান ছেলে, খুব তা যাই হোক। শ্যামলী, শোনো, যে জন্যে এলাম, কাল রাতে তুমি তো আমার ওখান থেকে চলে এলে। আমার ঘুম হলো না আর। তোমাকে ফোন করলুম ঘন্টাখানেক পরে, পৌঁছলে কি না জানতে, কিন্তু তোমার লাইনটা মনে হলো ডেড। ভাবলুম কলকাতার টেলিফোনের ব্যাপার। সকালে ফোন করলুম, একই অবস্থা। তখন ভাবছিলুম একবার যাব নাকি। তুমিও রিং করছো না কথা মতো। একটু উদ্বিগ্ন হলুম। সেই সময় জয়ন্ত এলো, তখনই বেরিয়ে পড়লুম। শ্যামলীর মুখটা গম্ভীর দেখালো। কি জানি কি হয়েছে ফোনের, কাল রাত থেকে ডেড ছিল। গোটা বাড়ির লাইন ডেড ছিল নাকি গত রাতে? না তো, আমারটা এক্সটেনশন লাইন, খালি আমারটা ডেড ছিল। এখন ঠিক হয়ে গেছে। কোনো ফ্ল্যাটেই কারো নিজস্ব ডিরেক্ট লাইন নেই? জানি না, আছে নিশ্চয়ই। আমাকেও ডিরেক্ট নিতে হবে দেখছি। প্রাইভেসি রাখা মুশকিল হচ্ছে। যাকগে, কাল রাত থেকে এখন অবধি তোমার দেবার মতো খবর থাকলে বলো। তেমন কিছু তো। আজ সকালে কেউ আসেননি? এসেছিল, সে আমার প্রফেশনের ব্যাপারে। ওদের কেউ আসেনি? না, আর কেউ আসেনি। এলেও আমি বলে দিতুম, না, সম্ভব নয়। উইল ইজ উইল। আমি আমার লিগ্যাল রাইটের সীমানা এক পাও পেরোতে চাইনি। মিসেস সেন আমাকে রিং করেছিলেন আজ 7:30টায়। শ্যামলী চমকে উঠল। মিসেস সেন চেনেন নাকি আপনাকে? না, কেউ পরামর্শ দিয়ে থাকবে। তবে তুমি ভেবো না ডার্লিং, আমি সবসময় সত্যের পক্ষে। শ্যামলী উদ্বিগ্ন মুখে বলল, আচ্ছা কর্নেল, সত্যি কি আমাকে এখন কিছুদিন সাবধানে থাকতে হবে? কোথাও ফাংশন করা যাবে না? মানুষের এই পৃথিবীটা খুব জটিল শ্যামলী, কিন্তু অত সব কন্ট্রাক্ট রয়েছে। আমাকে তো তা মিট আপ করতেই হবে। তা না হলে পার্টিরা ক্ষতিপূরণ দাবি করে বসবে। কর্নেল হাসলেন। তুমি এখন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ধনবতী মহিলা, মাই ডিয়ার গার্ল। শ্যামলী চিন্তিত মুখে কি ভেবে তারপর ম্লান হেসে বলল, কিন্তু আমি এখনো আত্মরক্ষার কোনো ব্যবস্থাই করিনি। যে কেউ যখন খুশি এসে আমাকে মেরে রেখে যেতে পারে। কর্নেল সশব্যস্তে বললেন, না, তোমাকে কেউ দৈহিক দিকে হামলা করবে আমি মোটেও তা বলিনি শ্যামলী। তাহলে সাবধানে থাকার কথা বললেন কেন? কর্নেল ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে বললেন, তুমি যথেষ্ট কোমল হৃদয় বিশিষ্ট মেয়ে। আমার ভয় সেখানেই। তোমাকে সহজে কেউ কনভিন্স করতে পারে। শ্যামলী আশ্বস্ত এবং আনন্দিত মুখে বলল, মোটেও না। আমি খুব খুব কোল্ড ব্লাডেড। আমার হৃদয় মোটেও নরম নয়। অনেক তেতো অভিজ্ঞতার মধ্যে আমি বড় হয়েছি কর্নেল, ভুলে যাবেন না। বললুম তো, উইল ইজ উইল। যাগে, শোনো, মিসেস সেন ফোন করে বলেছিলেন তার কিছু কথা আছে আমার সঙ্গে।
খুলে কিছু বলেন না। ঠিক 10টায় যাবার কথা দিয়েছি, যাচ্ছি। তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে এলুম। এগুলো গত রাতে আমার মাথায় আসেনি। বেশ তো, বলুন। হিতেনবাবু 23 মার্চ সকালে তোমাকে ফোন করে বিলাসপুর যেতে বলেছিলেন, কিন্তু তুমি যাওনি। কারণ ফোনে কোনো অচেনা লোক তোমাকে সাজিয়েছিল যে গেলে বিপদ হবে, তাই না? হ্যাঁ, আপনাকে তো বলেছি। কিন্তু তুমি কি সেজন্যই যাওনি, নাকি কেউ না শাসালেও তুমি যেতে না? শ্যামলী নাকের ডগা খুঁটে জবাব দিল, ঠিক বলেছেন, আমি যেতুম না। কেন? আমার প্রথমত ভীষণ অবাক লেগেছিল ওভাবে পাবলিকলি মিস্টার সেন আমার সঙ্গে মেলামেশা করবেন, বিশেষ করে ওর স্ত্রীর সামনে। আত্মীয় স্বজনও থাকবেন, তাদের সামনে। এটা অস্বস্তিকর কারণ হতো আমার পক্ষে। কিন্তু মিস্টার সেন তোমার সঙ্গে কখনো কোনো রকম অভব্য আচরণ করেননি। না, তা করেননি। খুব দূরত্ব রেখেই মিশতেন। আমিও খুব সমীহ করে চলতুম। তাহলেও তো আমি আসলে একজন ক্যাবারে গার্ল। কেন যেতে বলছেন জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ, বলেছিল। আমি কি করব ওখানে গিয়ে? উনি কি বলেছিলেন? খুলে কিছু বলেননি, শুধু বলেছিলেন যে আমার পক্ষে ওখানে উপস্থিত থাকা জরুরি। কেন জরুরি তা জানতে চাইলেও বলেননি। কিন্তু ওর মৃত্যু সংবাদ পাওয়ার পর 24 মার্চ সকালে তুমি বিলাসপুর চলে গিয়েছিলে। এবারেও অজানা কেউ ফোনে তোমাকে মিস্টার সেনের দুর্ঘটনার খবর দিয়েছিল। যাই হোক, বিলাসপুর যাবার কারণ কি শ্যামলী? মিস্টার সেনের দুর্ঘটনা না ছবির শুটিং? বলেছি তো, যাওয়াটা আকস্মিক। সিনেমা পরিচালক অতীন্দ্র বসুর নতুন ছবিতে আমি একটা রোল করছি। উনি ওই দিন সকালে এসে হাজির। আউটডোর শুটিংয়ে যেতে হবে এক্ষুনি। আমি জানতুম না বিলাসপুরেই ওর লোকেশন। হিরো পার্থকুমার অলরেডি চলে গেছে। তাই গিয়ে পড়লাম যখন, তখন এক ফাঁকে খোঁজ নিয়ে অতীন্দ্রবাবু আর আমি মিস্টার সেনের বাগান বাড়িটা একবার ঘুরে এসেছিলাম। নিছক একটা কৌতূহল। আর ফুলটা তো তখনই কুড়িয়ে পাই। ফুলটা যেখানে পড়েছিল, তুমি শুনলে যে ডেড বডিটা ওখানেই ছিল। কেমন? হ্যাঁ, একটু কৌতূহলী হয়েছিলুম ফুলটার বোঁটায় চুল জড়ানো দেখে। অতীন্দ্রবাবু ওটা রাখতে পরামর্শ দিলেন। ওর পরামর্শেই আপনার কাছে গিয়েছিলুম। তাও বলেছি আপনাকে। তখনও তুমি উইলের ব্যাপারটা জানতে না বলছো। বলেছি। জানলুম কলকাতার ফিরে সন্ধ্যাবেলা। উকিল সুশান্তবাবু এলেন আমার এখানে। বললেন সুখবর আছে। তারপর আমি তো হতভম্ব। তখন শ্যামলী, মিসেস সেনের সঙ্গে তোমার আলাপ ছিল নাকি? অ্যাটর্নি চলে যাবার পর সেই প্রথম এলেন। সেই প্রথম এসে একচোট শাসালেন, তারপর লোভ দেখাতে লাগলেন, আপোষ করার কথা তুললেন, বললেন কতটা নগদ পেলে আমি আমার অংশ ছাড়তে রাজি ইত্যাদি। নিশ্চয়ই তুমি ওকে ফুলের কথা বলনি? মোটেও না। আমি আপনার কাছে যাওয়ার জন্য ব্যস্ত। মিসেস সেনের মুখের আধখানা ঢাকা ছিল বলেছ। হ্যাঁ, কালো তাঁতের শাড়ির ঘোমটা পরা ছিল। আমি তাতে অবাক হইনি, কারণ মিস্টার সেনই একদিন কথায় কথায় বলেছিলেন যে ওর স্ত্রীর মুখে একপাশটা এক দুর্ঘটনায় পুড়ে যায়, তার ফলে সেদিকটা ঢেকে রাখেন সবসময়। তাহলে মিসেস সেনের মুখটাও ঢাকা ছিল? হ্যাঁ, একপাশের চুল নিশ্চয়ই দেখা যাচ্ছিল। অতটা লক্ষ্য করিনি। কর্নেল একটু চুপ করে থেকে বললেন, পার্থবাবুর সঙ্গে তোমার বিয়ের রেজিস্ট্রেশন তো 15ই এপ্রিল হচ্ছে। শ্যামলী মুখ নামিয়ে ঈষৎ রাঙা হয়ে জবাব দিল, হ্যাঁ। কর্নেল বললেন, জয়ন্ত, তুমি উদীয়মান ফিল্ম হিরো পার্থকুমারের নাম নিশ্চয়ই শুনেছ? অবশ্যই। খুব ভালো অভিনয় করছেন ভদ্রলোক। শ্যামলী, তোমাদের বিয়ের তারিখটা কবে ধার্য করা হয়েছিল? গত ফেব্রুয়ারি মাসে 22 তারিখে।
ফিরপথে পার্টি হয়েছিল ছোটখাটো, মিস্টার সেনও উপস্থিত ছিলেন তাতে। অ্যাটর্নি সুশান্ত মজুমদারও ছিলেন। মিস্টার সেন নিশ্চয়ই খুশি হয়েছিলেন, তিনি তো বরাবর তোমার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ। শ্যামলী, আমরা উঠি তাহলে, সময় মতো দেখা হবে, কেমন? আমরা উঠে পড়লুম। বাইরে লিফট অবধি এগিয়ে দিতে এলো শ্যামলী। কর্নেল লিফটে পা রেখে ফের বললেন, সাবধানে থেকো। না না, তোমাকে কেউ খুন জখম করতে পারে বলছি না, তাতে কারো লাভ হবে না। তোমার অংশের সম্পত্তি শটান চলে যাবে সরকারের হাতে, কারণ তোমার কোনো সন্তানাদি এখন নেই। শ্যামলী মৃদু হাসল। আমরা খাঁচার মধ্যে তলিয়ে যেতে থাকলুম। নিচে নেমে গাড়িতে উঠে বসলুম। কর্নেল বললেন, কি মনে হচ্ছে জয়ন্ত? গিয়ারে হাত রেখে জবাব দিলুম, কাল রাত থেকে এত কাণ্ড জড়িয়ে রয়েছেন, আমাকে বলেননি তো। শ্যামলী যত চালাক তত বোকা বলে কর্নেল চুরুট ধরালেন। ফের বললেন, কি যেন বলছিলে জয়ন্ত? তোমাকে কিছু জানায়নি, তাই না? আগে সব জানালে তোমার রিয়াকশনটা অন্যরকম হতো, তার ফলে আমার একটা জিনিস জানা হতো না। ঘটনার চেহারাটা দেখে কারো মনে আপনা আপনি সন্দেহ হয় কি না তা জানবার উদ্দেশ্যই ছিল আমার। দেখলুম কোনো সন্দেহ হয় না, অন্তত তোমার হলো না। অথচ তুমি নিতান্ত নভিস বা লেম্যান নও, একজন উদে রিপোর্টার। কাজেই আমি সিদ্ধান্তে এলুম যে এই দুর্ঘটনার পিছনে ক্ষুরধার মস্তিষ্ক রয়েছে। কিন্তু শ্যামলীর সম্পত্তি পাওয়ার তথ্য জেনে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। সে তো নিছক সন্দেহ, প্রেজুডিসড হয়ে পড়া। তোমার ভাষায় কিন্তু আমি আঙুল দিয়ে না দেখালে দুর্ঘটনার বিবরণে কি তোমার কাছে কোনো অসঙ্গতি ধরা পড়েছিল? অস্বীকার করো না ডার্লিং, ঠিক বলেছেন, কিন্তু আমরা এখন কোথায় যাব? এবারও কি অবচেতন মনের নির্দেশে গাড়ি চালাবে? নো নো, কর্নেল হেসে উঠলেন। তাহলে তুমি সোজা এখন বিলাসপুরে নিয়ে তুলবে। আমি তো জানি, তাই এবার বলে দিই, আমরা যাব নিউ আলিপুরে, মিসেস সেনের কাছে।